প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহা সংকটের সময় আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই বাসায় সুন্দর সুস্থ ভালো আছো মা বাবাকে নিয়ে। তো জানো যে এই সংকটের কারণে দীর্ঘদিন যাবত আমাদের শ্রেণী পাঠদান থেকে তোমরা বঞ্চিত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিও ক্লাসে প্রথমেই স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি ইংরেজি গ্রামারের নবম শ্রেণীর ন্যারেশন নিয়ে কথা বলবো। এটা ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, কেননা এই ন্যারেশন তোমাদের যেরকম পাঠ্যতে আছে ক্লাস 7 থেকে শুরু করে 7, 8, 9 এবং 10 এবং ইন্টারমিডিয়েট আছে, এবং এই টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা ভালো করে বুঝতে শিখতে চেষ্টা করব। কেননা এটা তোমার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন পরীক্ষায় থাকে, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা থাকে, যেটা আমরা খুব মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি যে স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন বা স্পিচটা কী? অ্যাকচুয়ালি স্পিচ শব্দ অর্থ বাক্য, কথা। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে উক্তি বা কথা। ন্যারেশন শব্দ অর্থ উক্তি। এই শব্দটা আসছে, ন্যারেশন শব্দটা আসছে ন্যারেট থেকে। ন্যারেট ভার্ব, ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ন্যারেট শব্দ অর্থ হচ্ছে বর্ণনা করা। এই বর্ণনা থেকেই শব্দ, ন্যারেট থেকে শব্দটা আসছে ন্যারেশন। এটা দুই ধরনের। আর ন্যারেশনটা কি? আসলে কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে, ওইটি হচ্ছে উক্তি। বক্তার কথাকেই বলা হয় উক্তি বা ন্যারেশন। এটা দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। অ্যান্ড ডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি, আর ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। যেমন দেখো, তোমার এক বন্ধু তোমাকে একটা কথা বললো, তোমার কাছে যখন তোমার বন্ধু কথাটা বললো তুমি সরাসরি শুনলে, এটা হচ্ছে ডিরেক্ট। আর তুমি তোমার এই বন্ধুর কথাটাই যখন অপর কোনো বন্ধুর কাছে বর্ণনা করবে, তখন তুমি তোমার বন্ধু তোমাকে যেভাবে বলছে সেভাবে বলবে না, অবশ্যই না, তুমি তোমার ভাষায় একটু পরিবর্তন করে বলবে। তাহলে এটা হয়ে গেল ইনডিরেক্ট। তাহলে আমি কি শিখলাম? যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে, ওই কথাটাকে হুবহু অবিকলভাবে বর্ণনা করলে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্টটা কি? যখন কোনো ব্যক্তির কথা পরিবর্তন করে অন্যের ভাষায় প্রকাশ করা হয়, এটাই হচ্ছে গিয়ে ইনডিরেক্ট। এখন এই ন্যারেশন পরিবর্তনের কতগুলো নিয়ম আছে, আমরা নিয়মগুলো একটু দেখব। তার আগে আমার জানা দরকার সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা। ন্যারেশন করতে গেলে আমার দুইটা জিনিস সম্পর্কে খুব সুন্দর স্পষ্ট ধারণা থাকতে হবে। একটা হচ্ছে সেন্টেন্স, আর একটা হচ্ছে টেন্স। কারণ তোমরা জানো যে সেন্টেন্সকে বলা হয় ইংরেজির দেহ, বডি, আর টেন্সকে বলা হয় ইংরেজির প্রাণ। এই জন্য আমরা এই দুটো সম্পর্কে একটু ভালো ধারণা রাখবো। দেখো, আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা যাচ্ছি। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। মিনা সেজ আই অ্যাম ফাইন। এখন এই ডিরেক্ট ন্যারেশন তোমরা জানো যে দুইটা অংশ, দুইটা পার্ট এখানে। একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, যেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে, অর্থাৎ বক্তার যে কথাটা প্রকাশ করবে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বক্তার যে ভার্বের সাহায্যে কথাটা প্রকাশ করছে, হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা জানলাম যে ন্যারেশন দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচে যে ভার্বটা থাকবে, আমরা যখনই চেঞ্জ করবো, ন্যারেশন চেঞ্জ করবো, আগে ভার্বের দিকে তাকাবো। কারণ এতে ভার্বের গুরুত্ব খুবই বেশি, কারণ এই ভার্বটা যে টেন্সে থাকবে সেই অনুসারে এটা পরিবর্তন হয়, অর্থাৎ ডাইরেক্টলি, ডিরেক্টলি, ইনডিরেক্ট করতে হবে। আমরা দেখো যে এখানে ডিরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, আর একটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে। তো যখন আমি ন্যারেশন চেঞ্জ করবো, আমার প্রথম কাজ হচ্ছে এই ভার্বটার দিকে তাকাবো, এই ভার্বটার কোন টেন্স আছে, এটার দিকে তাকিয়ে লক্ষ্য রাখবো আমরা কোন টেন্স। আর রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটির দিকে তাকিয়ে যখন দেখবো এটা কোন সেন্টেন্স আর কোন টেন্স, এই দুটো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ ন্যারেশন মানেই হচ্ছে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এখানে রিপোর্টিং ভার্ব আছে সেজ, প্রেজেন্ট টেন্স, আবার এখানে সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ইনডিফিনিট টেন্স। তো যখন আমরা চেঞ্জ করব, আমাদের কী করতে হবে? প্রথমে তো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, দেখো এখানে রিপোর্টিং ভার্ব যেটা আছে, শেষ, এই মনে রাখবা যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে,
তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি কথাটা আবার বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? মিনা সেস, মিনা বলে কি বলে? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তাহলে এখানে মিনা সেস এটা এরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। মিনা সেস, সে মিনা কি বলে? আই অ্যাম ফাইন। এই আইটাকে, এই আইটা কিন্তু মিনা। হ্যাঁ, এবং এই কনজাংশন ইনভার্টেড কমা উঠে একটা কনজাংশন হিসেবে দ্যাট যোগ করতে হবে। মনে রাখবো যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন সবসময় এই ইনভার্টেড কমা উঠে একটা কনজাংশন হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট বসবে। তাহলে আমি কি করলাম? মিনা সেজ দ্যাট, এই আইটাকে মিনা, তাহলে আই মানে এখানে মিনা, মিনা থার্ড পারসন। হ্যাঁ, এই জন্য এখানে তার পরিবর্তে আমরা প্রোনাউনটা ইউজ করবো শি। মিনা সেজ দ্যাট শি। আর যেহেতু আমরা আগেই বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা কি লিখবো? মিনা সেজ দ্যাট শি। শির পরে আমরা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব হিসেবে বসে ইজ, শি ইজ ফাইন। বাস হয়ে গেল। একটা কথা মনে রাখবে, যখন আমরা ডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট করবো তখন সবসময় সকল সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করবে। হ্যাঁ, অর্থাৎ এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেল। আমরা জানি যে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। আমরা যে কোনো সেন্টেন্স যখনই ন্যারেশন চেঞ্জ করব, চেঞ্জ হয়ে গেলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেলে সবসময় শেষে ফুল স্টপ ইউজ করব, কারণ এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে আমরা কী কী শিখলাম? যে ন্যারেশন অর্থ উক্তি, এটা দুই ধরনের, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট ইনডিরেক্ট করতে হলে আমাদের কাজ করতে হবে যে প্রথমেই রিপোর্টেড স্পিচটা দেখতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স এবং কোন টেন্স। এখন আমরা সেন্টেন্স কীভাবে চিনবো? আমরা একটা সংক্ষেপে সেন্টেন্স সম্পর্কে ধারণা নিয়ে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, যখন তুমি কারণ এক একটা সেন্টেন্স ন্যারেশনে এক একটা সেন্টেন্স এক একভাবে পরিবর্তন হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তনের এক নিয়ম, ইন্টারোগেটিভ পরিবর্তনের এক নিয়ম, ইম্পারেটিভের এক নিয়ম, অপারেটিভের এক নিয়ম, এক্সক্লামেটরির এক নিয়ম। এই জন্য আমরা কী করবো? এই সেন্টেন্স সম্পর্কে আমাকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে যখন আমরা অ্যাসার্টিভ বুঝবো, হ্যাঁ অ্যাসার্টিভ, এটা চেনার আলামত হচ্ছে মনে রাখবা যে সেন্টেন্স প্রথমেই সাবজেক্ট থাকবে। সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট, আর তারপর আমরা থাকবে লাস্টে ফুল স্টপ। যখনই কোনো সেন্টেন্সের প্রথমে আমরা সাবজেক্ট দেখবো এবং শেষে ফুল স্টপ দেখবো, আমি শিওর হব যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যখনই ধরবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তখনই আমার কাজ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো কী, এটা আমার মনে ভালো করে রাখতে হবে, কারণ এক এক সেন্টেন্স এক একভাবে পরিবর্তন করতে হয়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনলাম? সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। ওকে, বুঝতে পারছো সবাই? এরপর দেখো, যখন ইন্টারোগেটিভ হবে এটা আরও সোজা। হ্যাঁ, কারণ এটা চেনার একটা আলামত আছে ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটা যখনই কোনো সেন্টেন্সের শেষে এরকম মোটা ইন্টারোগেশন চিহ্নটা দেখবো, অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নটা দেখবো, তখন আমি শিওর হবো এটা ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন করছে, কিছু জানতে চেয়েছে, জিজ্ঞাসা করছে। তখন আমি কি করবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম কি সেটা মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। অনেক স্টুডেন্ট ন্যারেশন শুনলেই ভয় পায়, অথচ এটা খুবই একটা মজার, একটা ইন্টারেস্টিং টপিক্স। তুমি যদি একটু খেয়াল করো, ভালো করে মনোযোগ সহকারে দেখবে, একদম সহজে করতে পারবে। আর এই জন্য আমার আগে দরকার সেন্টেন্সগুলো ভালো করে চেনা। তাহলে অ্যাসার্টিভ আমি কীভাবে চিনবো? প্রথমে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর যখনই ইম্পারেটিভ হবে, ইম্পারেটিভ, হ্যাঁ এটা মনে রাখবা যে ইম্পারেটিভ হলে প্রথমে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে সাধারণত ভার্ব বসে। প্রথমেই যেমন দেখো, কাম হেয়ার, গো দেয়ার, রিড দ্য বুক, হ্যাঁ রেসপেক্ট ইউর টিচার্স। অর্থাৎ এখানে সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে এবং এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের প্রথমে ভার্ব আর শেষে ফুল স্টপ দেখলে আমি মনে করবো কি এটা ইম্পারেটিভ। তখন ইম্পারেটিভের নিয়ম কি, ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়মগুলো কি, সেটা আমি স্মরণ রাখবো। তাহলে আমার প্রথমেই কাজ হচ্ছে সেন্টেন্সগুলোকে ভালো করে চেনা। দেখো, একজন লোক যখন যায়, আমরা প্রথমে কী করি? তার ফেজের দিকে তাকাই যে লোকটা কে, তাকে চিনি কিনা। তাকে আমার কাজ হচ্ছে তাকে চিনতে হবে। তারপর মনে করো আমার একটা ঘড়ি হারিয়ে গিয়েছে, আমি কি করব? আমি চিন্তা করবো আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, চুরিটা করলো কে, চোরটা কে, তাকে আগে ধরতে হবে, তারপর বিচার করতে হবে। তদ্রূপ আমার ন্যারেশন যখনই আমি করবো, আগে আমার সেন্টেন্সটা চিনতে হবে, এটা কোন সেন্টেন্স, দেখি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ, না ইম্পারেটিভ না অপারেটিভ। দেখো এখানে ইম্পারেটিভ, আমরা বলছি প্রথমে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকলে মনে করবো, সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকলে মনে করবো এটা ইম্পারেটিভ। আর অপারেটিভ কি?
এখানে দেখো আরেকটা কথা বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে তো ভার্ব থাকবে, অনেক সময় আবার প্রথমে লেট থাকে, লেটও কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, তারপর অনেক সময় অলওয়েজ থাকে, নেভার থাকে। যদি এটা ভার্ব না, অলওয়েজ নেভার থাকে, যেমন আমরা বললাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, এরকম একটু ব্যতিক্রম আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ হলেই মনে রাখবা সাধারণত ভার্ব, আর দু একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, যেমন বললাম যে অলওয়েজ, নেভার, হ্যাঁ, এরকম শব্দ থাকবে। আর অপারেটিভটা কি? অপারেটিভ সেন্টেন্সের প্রথমেই মে অথবা লং, মনে রাখবা কোনো সেন্টেন্সের প্রথমে মে অথবা অনেক সময় লং থাকবে, লং। হ্যাঁ, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে অন্যান্য নিয়ম অনুসারে, এবং লাস্টে ফুল স্টপ। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে মে অথবা লং, তারপর সাবজেক্ট, তারপর অন্য বাক্য যা আছে, এবং শেষে থাকবে ফুল স্টপ। তাহলে এটা থাকলেই মনে রাখবো আমরা যে এটা অপারেটিভ। তখন আবার অপারেটিভ নিয়মটা কি সেটা দেখবো। এরপর একটা আছে এক্সক্লামেটরি। তোমরা জানো এক্সক্লামেটরি মানে হচ্ছে হ্যাঁ আনন্দ, দুঃখ, বেদনা। যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আনন্দ, দুঃখ, বেদনা বা আবেগ প্রকাশ করা, তখনই সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স একদম সহজ একটা উপায় হচ্ছে এরকম একটা ফুল দাঁড়িয়ে থাকবে নিচে, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন। এই চিহ্নটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন। এই বিস্ময়সূচক চিহ্নটা দেখলে আমি শিওর হবো এটা এক্সক্লামেটরি। এখন আমরা যেভাবে চিনে যাই, সেন্টেন্সগুলো যদি চিনি তাহলে আমরা আমাদের ন্যারেশন করতে সুবিধা হবে। তো চলো আমরা উদাহরণের সাহায্যে আমরা টেন্স ভিত্তিক আমরা প্রথমে চেষ্টা করি, একটু বুঝতে চেষ্টা করি। দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে আমরা শুধু আলোচনা করব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন কীভাবে করতে হয়। হ্যাঁ, শুধু অ্যাসার্টিভ। দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করি। করিম আমি দিয়ে দেব, আমি দিয়ে বুক। লক্ষ্য করো এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। হ্যাঁ, আমরা এটাকে ইনডিরেক্ট করব। এখানে লক্ষ্য করো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমি চেঞ্জ করব আমার কী কী মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করতে হলে প্রথমেই এখানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। তা আমি প্রথমেই লক্ষ্য রাখবো যে রিপোর্টিং স্পিচে ভার্বের পরে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখানে ভার্বের পরে কোনো অবজেক্ট আছে কিনা, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে হ্যাঁ সাবজেক্টের পর ভার্ব আছে, ভার্বের পরে কোনো অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট না থাকে, এখানে দেখো করিম শেষ, করিম বলে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এই আমিটাকে, এই আমিটা হচ্ছে করিম। যখন আমি এটাকে চেঞ্জ করব আমাকে কি করতে হবে, যে এখানে রিপোর্টিং ভার্ব সে থাকে, মনে রাখবা এই সে বা সেট যদি পাস্ট টেন্সে থাকে, এরপরে যদি অবজেক্ট না থাকে তাহলে এই সে বা সেটই রাখবো। আমি আবার বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি সে বা সেট থাকে, এরপরে যদি অবজেক্ট না থাকে, তাহলে যখন আমরা চেঞ্জ করবো ডিরেক্ট ইনডিরেক্ট, তখন আমরা সে বা সেটই রাখবো। ঠিক আছে, তো এখানে করিম শেষ, আমি কি রাখবো, করিম শেষ, এটাই রাখবো। এই কনজাংশন হিসাবে দুটি সেন্টেন্স যুক্ত করার জন্য আমরা এই ইনভার্টেড কমা উঠে একটা দ্যাট যুক্ত করবো। কি যুক্ত করবো? দ্যাট। এটা মনে রাখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে রাখবা তিনটা সেন্টেন্সে দ্যাট যুক্ত হয়। ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা জানি মোট সেন্টেন্স 5টা, তার মধ্যে 3টায় দ্যাট যুক্ত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে, আর অপটিটিভে এবং এক্সক্লামেটরি, এই 3টা সেন্টেন্সে কনজাংশন হিসাবে ইনভার্টেড কমা উঠে দ্যাট যুক্ত হয়। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ, আমি কীভাবে চিনলাম যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ? প্রথমে সাবজেক্ট আছে, লাস্টে ফুল স্টপ আছে। তো যখনই এরকম কোনো সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট এবং লাস্টে ফুল স্টপ থাকবে, আমি শিওর হবে এটা অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ চেঞ্জের নিয়ম কি? আমি প্রথমেই বলছি সে বা সেট যদি থাকে, এরপরে যদি অবজেক্ট না থাকে, তার মানে সে বা সেটই রাখবো। ঠিক আছে, করিম সেজ দ্যাট, ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট যুক্ত করলাম। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এখানে একটা কথা মনে রাখবা যে যদি রিপোর্ট স্পিচ প্রথম সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাও যদি থার্ড পারসন থাকে, তাহলে এই আইটেম হয়ে যাবে এই থার্ড পারসন। বুঝতে পেরেছো কথাটা? অর্থাৎ আমি আবার বলছি, হ্যাঁ, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, তাহলে এখানে আই মানি এই থার্ড পারসন। অতএব এখানে এই করিমের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করবো হি। কারণ এখানে সে বলছিল আই, এটা তার কথা। এখন আমি চেঞ্জ করে আমি আমার ভাষায় বলছি, এই জন্য এই আইটা আমি হয়ে যাবে সে। সুতরাং এখানে যেহেতু করিম ছেলে মানুষ, তার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করবো হি। তাহলে করিম সেজ দ্যাট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা আগেই বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হইবে না। একদম স্পষ্ট নিয়ে মনে রাখবে। তাহলে এখানে করিম সেজ দ্যাট, এখানে হি রিড, এখানে
একটা জিনিস লক্ষ্য করো, আগে ছিল করিম, এখানে আমি ফার্স্ট পারসন হিসাবে, এখন যদি এখানে থার্ড পারসন হয়ে গেল, এই জন্য এখানে এই ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে মূল ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত হয়। তখন এখানে ছিল ডাইরেক্ট ন্যারেশনে করিম সেজ আই রিড এ বুক, এটা যখন চেঞ্জ করলাম হয়ে গেল করিম সেজ দ্যাট হি রিডস এ বুক, এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমরা আরেকটা যদি দেখি, আরেকটা উদাহরণ দেখি, করিম said to রহিম, করিম রহিমকে বলল, কি বলল, I shall not go to school today. লক্ষ্য করো এখানে করিম সেড টু রহিম, এখন এটা তো রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এখানে রিপোর্টিং ভার্বের সেডের পরে অবজেক্ট আছে, কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো লক্ষ্য করো এখানে সেডের পরে একটা অবজেক্ট আছে, আমরা বলছি যদি সেডের পরে অবজেক্ট থাকে এবং এদিকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা সেডের পরিবর্তে টোল্ড ব্যবহার করব। আর সেড রাখলেও হবে, যদি তুমি সেডও ইউজ করো ইট উইল বি অলসো কারেক্ট, বাট উই উইল ইউজ told instead of said. করিম told রহিম, করিম told, আর যদি সেডও রাখি করিম said to রহিম, তাহলে হবে। তাহলে আমরা যেহেতু অবজেক্ট আছে told ইউজ করাটাই বেটার। সো করিম told রহিম, ইনভার্টেড কমা আমরা কনজাংশনে ইউজ করব দ্যাট। তাহলে করিম told রহিম দ্যাট, এই আইটা হচ্ছে এখানে করিম, I shall not go to school today, আজ আমি স্কুলে যাব না, আমি মানে এখানে করিম, তাহলে করিমের পরিবর্তে আমরা ইউজ করব হি। এখন এটা আছে ফিউচার টেন্স, এটা ফিউচার পাস্ট হয়ে যাবে, হি পর উইল বসে উইলের পাস্ট টেন্স কুড। He would not go to স্কুল। এই টুডে এই ন্যারেশনে আবার মনে রাখবা ডিরেক্ট ন্যারেশনে কিছু ওয়ার্ড আছে যেগুলো বলা হয় নৈকট্য সূচক ওয়ার্ড, এই শব্দগুলো থাকলে যেগুলো চেঞ্জ হয়ে যায়, ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে টুডে থাকলে হয়ে যাবে দ্যাটে। আমরা এই শব্দগুলো দিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো ক্লাস হয়ে গেল। তাহলে দেখো লক্ষ্য করো এখানে কি ছিল, করিম সেড টু রহিম, আমরা সেডের পরে যেহেতু অবজেক্ট আছে জন্য আমরা সেড না লিখে টোল্ড ব্যবহার করছি, সেড রাখলেও হবে। করিম টোল্ড রহিম ইনভার্টেড কমাতে দ্যাট আই শ্যাল গো টু স্কুল, এটা এখানে করিম, এই জন্য আই পরিবর্তে প্রোনাউন হিসাবে এখানে হি হয়েছে, দ্যাট হি উড নট গো টু স্কুল। আর টুডে থাকলে দ্যাট, আমরা কিছু শর্ট জেনে নেই যে শব্দগুলো ডেটে থাকলে ইনডাইরেক্ট হয়। দেখো আমরা এই শব্দগুলো জানবো, যেমন দেখো যদি নাও থাকে, লক্ষ্য করো যে যদি ডাইরেক্ট টেনশনে নাও থাকে, নাও, তাহলে যখন ইনডাইরেক্ট করবে এই নাউয়ের পরিবর্তে ইউ উইল ইউজ দেন। টুডে থাকে টুডে, টুডে থাকলে আমরা ইউজ করবো দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। স্টুডেন্ট বুঝতে পারতেছো? টুডে থাকলে দ্যাট ডে। যদি হেয়ার থাকে, হেয়ারের পরিবর্তে আমরা ইউজ করবো দেয়ার, হেয়ার দেয়ার। টুমোরো থাকে the next day, অথবা দি ফলোইং ডে, the next day অথবা the following day, the following day। দিয়ে স্টার্টে থাকে, স্টার্টে থাকলে the previous day, অ্যাগো থাকে এখানে বিফোর, দিস থাকে দিস,
দিসের পরিবর্তে দ্যাট। যদি বহুবচন দিস থাকে তাহলে আমরা ইউজ করবো দোজ। দিস থাকলে দোজ। এরকম আরও বেশ কিছু ওয়ার্ড আছে, এগুলো আমরা জেনে নেব। হ্যাঁ, এই ডিরেক্ট ন্যারেশনে এই ওয়ার্ডগুলো থাকলে যখন আমরা ইনডিরেক্ট করবো এই ওয়ার্ডগুলো পরিবর্তন হয়ে নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, হেয়ার থাকলে দেয়ার, টুমোরো থাকলে দি নেক্সট ডে, এস্টার থাকলে দি প্রিভিয়াস ডে, অ্যাগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, আমরা এটা জেনে নেব। এখন আমরা দেখি টেন্সের পরিবর্তনগুলো কীভাবে হয়। যদি আমরা আগেই বলছি যে রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করবে সব। যখনই আমরা ন্যারেশন করবো সবসময় আমরা রিপোর্টিং ভার্বটাকে ফলো করতে হবে। এটা কোন টেন্সে আছে? যদি রিপোর্টিং ভার্বটা দেখো লক্ষ্য করো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে এইভাবে টেন্সের পরিবর্তনটা হবে। কীভাবে হবে দেখো। হ্যাঁ, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট থাকলে দেখো, সিম্পল প্রেজেন্ট যদি থাকে এটি হয়ে যাবে সিম্পল পাস্ট। আবার বলছি সিম্পল প্রেজেন্ট থাকে অর্থাৎ রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট টেন্স দেন the reported speech will be changed according to sequence, such as simple present it will be simple past. Next, এখানে যা লেখো in the present, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা হয়ে যাবে একবার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলে যখন আমি চেঞ্জ করব তখন ইনডিরেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে মনে রাখবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি শিখলাম? যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট থাকে এটা যে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা যে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে বা সিম্পল পাস্ট থাকে সিম্পল পাস্ট যদি থাকে এটা হয়ে যাবে মনে রাখবা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর যদি এটি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে এটা যেমন রাখবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এভাবে আমরা টেন্সের পরিবর্তন করব। তো দেখে আমরা উদাহরণের সাহায্যে এখন বুঝতে চেষ্টা করি। দেখো প্রথমে ছিল সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে এটা হয়ে যাবে কি পাস্ট, সিম্পল পাস্ট। যেমন দেখো ডিরেক্ট ন্যারেশনে আছে
Rina said to Rina. Rina said to Rina, I write a letter. মিয়া রিনাকে বললো আই রাইট এ লেটার। লক্ষ্য করো এখানে রিপোর্টিং ভার্ব সেই এবং এরপরে অবজেক্ট আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং তারপরে অবজেক্ট আছে। আর আমরা এদিকে দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সিম্পল প্রেজেন্ট আছে। এটা কি অ্যাসার্টিভ এবং সিম্পল প্রেজেন্ট আছে। তাহলে আমরা কি বলছিলাম নিয়মগুলো, যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় এবং তারপরে অবজেক্ট থাকে তাহলে আমরা এই সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার করব। আবার সেট টু রাখলেও হবে। তাহলে যখন আমরা চেঞ্জ করবো দেখো কি হয়, একদম সহজ, ভয়ের কোনো কারণে। দেখো মিনা আমরা নিয়ে আসলাম সাবজেক্টটাকে, মিনা এই সেটের পরিবর্তে আমরা সেট টু রাখলেও হবে। আর টোল্ড আমার আগেই বলছিলাম টোল্ড ব্যবহার করাটা উত্তম। দেখো মিনা টোল্ড রিনা, মিনা টোল্ড রিনা। মিনা রিনাকে বলবো, কি বললো, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইউজ করবো একটা কনজাংশন হিসেবে দ্যাট। মিনা টোল্ড রিনা দ্যাট। যেহেতু এখানে ভার্বটা পাস্ট টেন্স আছে, লক্ষ্য করো যেহেতু এখানে ভার্বটা পাস্ট টেন্স, আর এখানে আছে সিম্পল প্রেজেন্ট, তাহলে আমরা বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, এদিকে সিম্পল প্রেজেন্ট থাকলে এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। সুতরাং এখানে আমরা প্রথম পার্সন পরিবর্তন করি। ন্যারেশন মানেই বলছি পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এখন দেখো মিনা টোল্ড রিনা দ্যাট। মিনা রিনাকে বললো আই রাইট এ লেটার। এই আইটাকে, এই আইটেম হচ্ছে এই মিনা, অর্থাৎ মিনা রিনাকে বলছে যে আমি একটি চিঠি লিখি। এই আমিটা হচ্ছে মিনা, সুতরাং এই আইটা হয়ে যাবে সি। সি, কারণ যদি মিনা মেয়ে তার পরিবর্তন সি ইউজ করবো। এখন এখানে লক্ষ্য করো বক্তা এবং শ্রোতা দুজনই মেয়ে, মিনা এবং রিনা। এখন আমরা সি যে ইউজ করলাম এটা কি মিনার পরিবর্তে না রিনার পরিবর্তে? এটা একটু ব্যতিক্রম মনে রাখবে, কারণ যেহেতু আমরা এই সি দ্বারা মিনাকে বুঝাচ্ছি, অতএব আমরা ব্র্যাকেটে একটা এম দিয়ে দেবো। এই এম মানে এখানে মিনা, কারণ নাহলে দুজনে এখানে মেয়ে, সি দ্বারা আমরা কাকে মিন করলাম? সেই জন্য আমরা কি করলাম, যে সাবজেক্ট ছিল মিনা, মিনার পরিবর্তে যদি আমরা ইউজ করছি সি, সুতরাং এই সি পরে আমরা ব্র্যাকেটে একটা এম দিয়ে দেবো। তাহলে বুঝতে পারবো যে এই সি মানে এখানে মিনাকে বোঝাচ্ছে। আবার যখন দুজনের নামের প্রথম অক্ষর একই হয় তাহলে M1 M2, এখানে মিনা আছে এখানে মিনু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মিনার ক্ষেত্রে মিনা আর মিনুর পরিবর্তে আমরা ইউজ করি কোনো প্রোনাউন, তাহলে সেক্ষেত্রে M2 ব্যবহার করবো। বুঝতে পারছো? তাহলে এখন দেখো মিনা টোল্ড রিনা দ্যাট শি, এখানে ছিল রাইট এ লেটার। যেহেতু ভার্বটা পাস্ট টেন্স সুতরাং এটা টেন্সের পরিবর্তন হবে। যদি এটা ফিউচার টেন্স থাকে এবং প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, একদম স্পষ্ট। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আমরা লিখবো শি রোড এ রাইট ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে রোড এ লেটার। পাস হয়ে গেল। তাহলে দেখো কত সহজ। আমরা রিপোর্টিং ভার্ব সেইটার পরিবর্তে টোল্ড ইউজ করলাম। মিনা টোল্ড রিনা দ্যাট শি রোট এ লেটার। আমরা আরেকটু উদাহরণে যাই। তাকে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, the man said to me, the man said to me, লোকটা আমাকে বললো I am going to Sylhet। লক্ষ্য করো this is direct narration। কি বলছে সে, then the man said to me, লোকটা আমাকে বললো, কি বললো, I am going to Sylhet, আমি সিলেট যাচ্ছি। তো আমি আগেই বলছি যে এটা কোন সেন্স এবং কোন টেন্স, এটা অ্যাসার্টিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা যেহেতু পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, সুতরাং রিপোর্ট স্কিলের টেন্সের অবশ্যই পরিবর্তন করতে হবে। তো যখন আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট করব, আমি কি করব দেখো, প্রথমে লিখব দি ম্যান টোল্ড মি, দি ম্যান টোল্ড মি, এই ইনভার্টেড কমাটা একটা that the man told me that এই আইটেম হচ্ছে এই লোক, থার্ড পারসন। আরেকটা আমি আগেও বলছি
যে প্রথমে যদি থার্ড পারসন থাকে এবং রিপোর্ট স্পিচ প্রথমে ফার্স্ট পারসন থাকে তাহলে এই পারসনটা হয়ে যাবে ওই থার্ড পারসন। হ্যাঁ, দি ম্যান টোল্ড মি দ্যাট হি, এখানে যে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শুধুমাত্র বি ভার্বের পরিবর্তন। হি থাকলে হির পরে প্রেজেন্ট টেন্সে বসে ইজ, এখন আমরা এখানে ইজ না লিখে ওয়াজ লিখবো, কারণ যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং হি ওয়াজ গোয়িং টু সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেখো, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এভাবে টেন্সের পরিবর্তন করতে হবে। আবার দেখো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো, মাই ফ্রেন্ড said to me, my friend said to me, I have done my homework. দেখো, এটা আছে হেড ন্যারেশনে। এটা যখন আমি ইনভাইট করবো তাহলে কি হবে? মাই ফ্রেন্ড সেড টু মি, এখানে লক্ষ্য করো এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে এখানে অবজেক্ট আছে। অবজেক্ট থাকে আমি প্রথমে লিখে রাখবো মাই ফ্রেন্ড told me, my friend told me, inverted comma উঠে that, my friend told me that, এই আইটেম হচ্ছে সে, অর্থাৎ হি। এখন দেখো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, এর পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড, হি হ্যাড ডান। ডান, কারণ আমরা তোমরা জানো যে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে শব্দের পর যখনই কোনো মূল ভার্ব বসবে এটা সবসময় ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় ভার্বের 3 নম্বর, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। দ্যাট হি হ্যাড ডান, এই মাই হোমওয়ার্ক, মাইটা কার? তার, এটা পরিবর্তন হবে। মাই মানে এখানে হিজ, হিজ হোমওয়ার্ক। বুঝতে হবে, তাহলে বুঝতে পারছো তো? দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এটা চেঞ্জ হয়ে গেল মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট। এই আইটা ছিল ফার্স্ট পারসন, কিন্তু এই আই মানে এখানে মাই ফ্রেন্ড, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেল থার্ড পারসন হি। হির পরে পাস্ট টেন্সে হ্যাড, হি হ্যাড ডান মাই হোমওয়ার্ক হয়ে যাবে হিজ হোমওয়ার্ক, কারণ আমার কাজ, এটা যখন আমি আমার ভাষায় বলছি তার কাজ, সুতরাং ওখানে পার্সনের পরিবর্তন হলো। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। ক্লিয়ার? এরপর দেখো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মাই ফ্রেন্ড সেড টু মি আই wrote a letter. লক্ষ্য করো, এখানে একটু ব্যতিক্রম, যে মাই ফ্রেন্ড সেড টু মি আই রোট এ লেটার। এখানে এটা আছে পাস্ট টেন্স, সুতরাং রিপোর্ট স্পিচের টেন্সের অবশ্যই পরিবর্তন হবে। কিভাবে হবে? এটা যদি আমি বলছিলাম যে সিম্পল পাস্ট থাকে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সুতরাং যখন আমরা চেঞ্জ করবো, আমরা মাই ফ্রেন্ড টোল্ড মি, মাই ফ্রেন্ড টোল্ড মি, ইনভার্টেড কমা ওঠে একটা দ্যাট, নাকি? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, এখানে আই পরিবর্তে হি, মাই ফ্রেন্ডের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি। এরপর যেহেতু এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট সবসময় সাবজেক্টের পরে হ্যাড বসে। হি হ্যাড রিটেন, এ লেটার। বাস হয়ে গেল। তাহলে এখন তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারছো? আমরা পরে আরেকটা সেন্টেন্স একটু ট্রাস্ট করি আজকে, অন্তত 2টা সেন্টেন্স। তাহলে এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেঞ্জ করবো। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স, ঠিক আছে? দেখো, ইন্টারোগেটিভ করতে কীভাবে করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আগেই বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলাদা কি? সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জের নিয়ম কি দেখো, আগের নিয়মটা প্রায়
থাকবে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব। দেখো সে থাকলে এর পরিবর্তে আস্কড বা ইনকোয়ারার। লক্ষ্য করো, যখন আমি চেঞ্জ করব আমি বলছি আগে যে প্রথমে রিপোর্টিং ভার্ব দেখবো আর পরে রিপোর্টিং স্পিচ দেখবো যে কোন সেন্টেন্স কোন টেন্স। এটা আছে অ্যাসার্টিভ না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো যখন আমরা চেঞ্জ করবো মনে রাখবো যে ইন্টারোগেটিভ চেঞ্জ করতে কী কী নিয়ম। এই সাইডের পরিবর্তে রিপোর্টিং ভার্ব সে বা সাইডের পরিবর্তে এটা মনে রাখবা, যদি সে থাকে সে অথবা সে, হ্যাঁ এই সে বা সেটের পরিবর্তে আসার সময় আস্ক অথবা আরেকটা শব্দ আছে ইনকোয়ারার। এটা একটু কঠিন, তোমাদের দরকার তোমরা আস্ক করবা। আর এটাও প্রেজেন্ট টেন্স হয়ে যাবে আস্ক। হ্যাঁ সে পরিবর্তে আস্ক আর সেটের পরিবর্তে আস্কড আমরা ইউজ করবো, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে রিপোর্টিং ভার্ব। আবার বলছি রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে এটা প্রেজেন্ট টেন্স থাকলে আস্ক আর পাস্ট টেন্স হলে আস্কড ব্যবহার করব, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, ইনভার্টেড কমা উঠে, ইনভার্টেড কমা উঠে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে সবসময় একটা ইফ বসবে যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন শুরু হয় আর অনেক সময় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন শুরু হয়। ডাব্লিউএস কোশ্চেন মোট হাউ সহ 9টা, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোম, হুজ, এরকম, অর্থাৎ যে সকল প্রশ্নের প্রথমে ডাব্লিউ এবং এইচ আছে, ডাব্লিউ এবং এইচ থাকে এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। যখন আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু কী দিয়ে হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু কি অক্সিলারি ভার্ব দ্বারা হয়েছে, ডু, ডাজ, ডিড বা অক্সিলারি এম, ইজ, আর, ওয়াজ দ্বারা হয়েছে বা শ্যাল, উইল দ্বারা হয়েছে কিনা, না ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হয়েছে। যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলাম ডু, ডাজ, ডিড বা শ্যাল, উইল বা এম, ইজ, আর দ্বারা প্রশ্ন হয়, তাহলে আমরা এই ইনভার্টেড কমা উঠে একটা কনজাংশন হিসাবে ইফ ব্যবহার করবো, এটা মনে রাখবো। হি সেড টু মি, এই সেডের পরিবর্তে আমরা কি বলছি আস্কড বলবো, কারণ যেহেতু এটা পাস্ট টেন্স আমরা এখানে কেউ পাস্ট টেন্স ইউজ করবো। হি আস্কড মি, হি আস্কড মি, আর টু দরকার না, হি আস্কড মি। ইনভার্টেড কমা উঠে একটা ইফ বসলো, কেন বসলো, কারণ যেহেতু এটা শুরু হয়েছে কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা। আর যদি এখানে ডাব্লিউএস থাকতো, হট, হুইচ, হোয়েন, হোয়ার থাকতো, তাহলে আমরা এটি প্রথমে নিয়ে আসবো, তখন আমরা ইফ ব্যবহার করব না, এটা মনে রাখতে হবে। তাহলে হি আস্কড মি ইফ, এখানে লক্ষ্য করো, হ্যাঁ হি সেড টু মি, সে আমাকে বললো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এই তুমি মানে এই আমাকে বলছি মিকে। এখানে বক্তা থার্ড পারসন এবং শ্রোতা হচ্ছি আমি ফার্স্ট পারসন। হি সেড টু মি, সে আমাকে বললো যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এই তুমি, ইউ মানে আমি, অতএব এখানে এই পার্সনটা পরিবর্তন হবে, হি আস্কড মি ইফ আই। কারণ এখানে মনে রাখবা এই রিপোর্টিং ভার্বে যদি থার্ড পারসন থাকে আর এখানে ফার্স্ট পারসন থাকে এবং রিপোর্ট স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে এই সেকেন্ড পারসন মানে এখানে ফার্স্ট পারসনকে বোঝাচ্ছে। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এই ইউ মানে এই ফার্স্ট পারসন আমাকে বলছে, অতএব এই ইউটা হয়ে যাবে আই। তাহলে হি আস্কড মি ইফ আই, লক্ষ্য করো এখানে পাস্ট টেন্স আছে, সুতরাং দ্বিতীয় টেন্সের পরিবর্তন হবে। তাহলে হি আস্কড মি ইফ আই, এই নো ভার্বের পাস্ট হচ্ছে নিউ, মি, ইয়ে ফুল স্টপ, কারণ এখানে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন যখনই আমরা ন্যারেশন চেঞ্জ করলাম, ডিরেক্ট ইনডিরেক্ট করলাম, তখন সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ বসে। সুতরাং এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, এটা ভালো করে মনে রাখবে। আমরা যখন খাতা দেখি অনেকেই দেখি ডাইরেক্ট ইনডিরেক্ট করছে, কিন্তু ওই ইন্টারোগেটিভ চিহ্ন রেখে ফেলছে, এটা কিন্তু ভুল। মনে রাখবে যখনই চেঞ্জ করবো সেন্টেন্সটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ, সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তো হি আস্কড মি ইফ আই নিউ, এখানে এই মিটা আবার পরিবর্তন হবে, কারণ এখানে লক্ষ্য করো ডু ইউ নো মি, এই মিটাকে, এই মিটা হচ্ছে এই থার্ড পারসন, হ্যাঁ অর্থাৎ বক্তা। হি আস্কড মি ইফ আই নিউ, এই মিটা হয়ে যাবে হিম, মি মানে এখানে এই মিটা মানে এই সে আমাকে বললো, তুমি কি আমাকে চেনো, তুমি মানে এখানে আমি, আর আমাকে মানে তাহাকে, সুতরাং এই মি মানে এখানে এই সে, সুতরাং এটা চেঞ্জ হলো। হি আস্কড মি ইফ আই নিউ হিম, ইফ আই
নিউ হিম, মি মানে এখানে ওই থার্ড পারসন তাকা। সে বলছে তুমি কি আমাকে চেনো, তুমি কি, তুমি মানে আমি আর আমাকে মানে তাহাকে, এই জন্য চেঞ্জটা হয়ে গেল, মিটা হয়ে যাবে হিম, লিখে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর লক্ষ্য আমরা আরেকটা উদাহরণ যাই ডাব্লিউএস কোশ্চেনে। হ্যাঁ আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন দেখো, he said to me where are you going, তুমি কোথায় যাচ্ছ? সে প্রশ্ন করলো where are you, he said to me where are you going। এখানে লক্ষ্য করো, হ্যাঁ ইনভার্টেড কমার ভিতরে প্রথমেই হোয়ার দ্বারা প্রশ্ন করছে। আমরা বলছি যখনই কোনো প্রশ্ন প্রথমে ডাব্লিউ এবং এস থাকে এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এরকম মোট হাউ সহ 9টি। হি সেড টু মি, সে আমাকে বললো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং আমি লিখলাম, সেটার পরিবর্তে আস্কড। হি আস্কড মি, এখানে ইফ বা ওয়েদার বসবে না। কেন বসবে না? কারণ যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শুরুতেই ডাব্লিউএস কোশ্চেন আছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে মনে রাখবো যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু হলে কনজাংশন হিসাবে ইফ বা ওয়েদার বসাবো না। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা ইফ বা ওয়েদার ইউজ করবো। তাহলে হি আস্কড মি আমি লিখবো হি আস্কড মি, এই ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস কোশ্চেন এখানে চলে আসবে। হ্যাঁ আর ডাব্লিউএস কোশ্চেন না থাকে আমরা ইফ বা ওয়েদার বসাবো। তাহলে হি আস্কড মি হোয়ার, এই ইউটা কাকে বলছে দেখো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এই ইউ মানে এখানে আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ সুতরাং ইউটা চেঞ্জ হয়ে যাবে, হি আস্কড মি হোয়ার আই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন আমরা এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কারণ কি? কারণ এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে। তো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলেই আমাদের দিকে টেন্সের পরিবর্তন হবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখবো হোয়ার আই, আই পরে ওয়াজ, হোয়ার আই ওয়াজ গোয়িং। হ্যাঁ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় একটু চৌধুরী হোসেন বই বা বাসায় যে গ্রামার বই আছে এক্সারসাইজগুলো দেখবে। আমরা পরবর্তী ক্লাসে বাকি সেন্টেন্সগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই দিন সময়টাকে একটু পড়াশোনার মাধ্যমে কাটায়, কারণ সময় তো আর বসে থাকবে না। ঠিক আছে? থ্যাংকস, সকলকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।